করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এই করোনা দুর্যোগকালীন মুহূর্তে। এই করোনা দুর্যোগের কারণে আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যারের নির্দেশনা অনুযায়ী অনলাইন মাধ্যমে তোমাদের শিক্ষা কার্যক্রমটি অব্যাহত রেখেছি। প্রিয় শিক্ষার্থী, আমি এর আগের অনলাইন ক্লাসগুলোতে সিলেবাস অনুযায়ী তোমাদের চতুর্থ সেমিস্টারের যে ক্লাসগুলো সেগুলো শেষ করেছি, পৌরনীতি এবং পৌরনীতির যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের। আর আজকে থেকে আমরা পঞ্চম সেমিস্টারের ক্লাস শুরু করতে যাচ্ছি। এই পঞ্চম সেমিস্টারের ক্লাসে আমরা সকল বিষয়ের পুনরালোচনা করব। এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের অধ্যায়গুলোর পুনরালোচনা বা রিভাইজ ক্লাস হবে। প্রিয় শিক্ষার্থী, এই রিভাইজ ক্লাসের অংশ হিসাবে আজকে আমি পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, যেটি পৌরনীতি ও সুশাসন পরিচিতি, এটি তোমাদেরকে পাঠদান করব। প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টারটিকে পাঠদানের উদ্দেশ্যে আমি দুইটি অংশে এটিকে ভাগ করব। প্রথম অংশে আজকে আলোচনা হবে, এর পরে আমরা পরবর্তী দিন দ্বিতীয় অংশটি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে এই প্রথম অংশে আমি আলোচনা করতে যাচ্ছি পৌরনীতি কী এবং পৌরনীতি ও সুশাসন এর প্রকৃতি ও পরিধি নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে এই আলোচ্য বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপনের উদ্দেশ্যে আমি এই ক্লাসটিকে যথারীতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের ক্লাসটি দেখি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে আমাদের যে আজকের আলোচ্য বিষয় সেটি প্রদর্শিত হচ্ছে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে পৌরনীতির প্রকৃতি ও পরিধি। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের আলোচ্য বিষয়টি দেখি। প্রথমেই আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব পৌরনীতি বা সিভিক্স বলতে আমরা কি বুঝি। পৌরনীতি এটি জ্ঞান বিজ্ঞানের একটি অন্যতম ধারা বা অন্যতম শাখা। পৌরনীতি ও নাগরিকতা দুইটি প্রত্যয়ের সমষ্টি, কিন্তু বিষয়বস্তু একই। পৌরনীতি এবং নাগরিকতাকে আমরা দুইটি পৃথক ওয়ার্ড বললেও এই দুইটি পৃথক শব্দের কিন্তু বস্তুগত দিক দিয়ে বা আলোচনাগত দিক দিয়ে একটি সিমিলারিটি বা সাদৃশ্য দেখা যায়। পৌরনীতির ইংরাজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস অর্থ হলো নাগরিক বা সিটিজেন এবং সিভিটাস শব্দের অর্থ হলো নগর রাষ্ট্র। অতএব সিভিক্স বলতে আমরা বুঝি নগর রাষ্ট্রের নাগরিকদের কার্যাবলী নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটি হচ্ছে সিভিক্স বা পৌরনীতি। প্রিয় শিক্ষার্থী, এই পৌরনীতি এই শাস্ত্রের যাত্রা শুরু হয়েছিল মূলত প্রাচীন গ্রিসে। প্রাচীন গ্রিসের অ্যাথেন্স এবং স্পার্টা এই দুটি নগর ছিল। এই দুইটি নগর রাষ্ট্রের নাগরিকদের আচার আচরণ কার্যাবলী নিয়ে এই শাস্ত্রে আলোচনা শুরু করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা রাষ্ট্রবিজ্ঞানী এফ.আই. গ্লাড পৌরনীতি সম্পর্কে কি বলতেছেন সেটি সম্পর্কে একটু আলোকপাত করব। এফ.আই. গ্লাড বলেন, যে সকল অভ্যাস, প্রতিষ্ঠান, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়নই পৌরনীতি। আমি আবার বলতেছি, যে সকল অভ্যাস, প্রতিষ্ঠান, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে এবং অধিকার ভোগ করতে পারে তাকেই পৌরনীতি বলা হয়। সংক্ষিপ্তভাবে পৌরনীতি বলতে আমরা বলতে পারি পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই ক্ষেত্র যেখানে নাগরিক এবং রাষ্ট্রের কার্যাবলী এবং নাগরিক ও রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য এবং নাগরিক ও রাষ্ট্রের যে সম্পর্ক সেটি নিয়ে আলোচনা করা হয়, তাকেই পৌরনীতি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করতে যাচ্ছি পৌরনীতির প্রকৃতি ও পরিধি, নেচার অ্যান্ড স্কোপ
অফ সিভিক্স, এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। পৌরনীতির যে প্রকৃতি ও পরিধি সেটিকে আমি একটি ডায়াগ্রাম এর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। পৌরনীতির প্রকৃতি এবং পরিধির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেটি, যে পৌরনীতির সরকার কি, সরকারের শ্রেণী বিভাগ কি বা সরকারের অঙ্গসমূহ কি কি, এগুলো নিয়ে আলোচনা করে এবং সরকারের সঙ্গে রাষ্ট্রের এবং জনগণের কি সম্পর্ক এবং রাষ্ট্র গঠনের জন্য সরকার কেন অত্যাবশ্যক, সেগুলো নিয়ে পৌরনীতিতে স্পষ্টভাবে আলোচনা করা হয়ে থাকে। এরপরে দ্বিতীয় যে আমি প্রকৃতি এবং পরিধিটি দেখিয়েছি সেটি হচ্ছে সংবিধান। পৌরনীতি হচ্ছে সংবিধান কি, সংবিধানের শ্রেণীবিভাগ এবং একটি রাষ্ট্রের জন্য সংবিধান কেন অত্যাবশ্যক এবং সংবিধানের প্রয়োজনীয়তা কি, এগুলো নিয়ে আলোচনা করে থাকে এবং সংবিধান প্রণয়নের পদ্ধতি, সংবিধান সংশোধনের পদ্ধতি, এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে পৌরনীতি। এরপরে যে প্রকৃতি পরিধিটি আমি দেখিয়েছি সেটা হচ্ছে রাষ্ট্র কিভাবে গঠিত হয়, রাষ্ট্রের উপাদান কি এবং রাষ্ট্র গঠনের জন্য কোন উপাদানগুলো অত্যাবশ্যক এবং রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে ইন্টার রিলেশনশিপ, এগুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে। এরপরে যে নেচার অ্যান্ড স্কোপটি আমি দেখিয়েছি নেতৃত্ব। পৌরনীতি হচ্ছে নেতৃত্ব কি, নেতৃত্ব বৈশিষ্ট্যগুলো কি এবং একটি যোগ্য নেতৃত্ব একটি রাষ্ট্রের জন্য কেন অত্যাবশ্যক, এগুলো নিয়ে আলোচনা করে থাকে। এরপরে আমি যে প্রকৃতি পরিধি দেখিয়েছি সেটি হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। পৌরনীতি হচ্ছে রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে, রাজনৈতিক দল হতে পারে, রাজনৈতিক বিভিন্ন পেশার গ্রুপগুলো বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো হতে পারে, তারপরে নির্বাচক মণ্ডলী হতে পারে, নির্বাচন কমিশন হতে পারে, এগুলো রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো নিয়ে পৌরনীতিতে স্পষ্টভাবে আলোচনা করা হয় এবং এই প্রতিষ্ঠানগুলো কিভাবে গঠন করা হয়, কাজ করে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে, এগুলো নিয়েও আলোচনা করা হয়ে থাকে। এরপর যে প্রকৃতি পরিধিটি আমি আলোচনা করেছি সেটা হচ্ছে নাগরিক অধিকার ও কর্তব্য। পৌরনীতি রাষ্ট্রের নাগরিকের অধিকার ও কর্তব্য এগুলো নিয়ে আলোচনা করে, ডিউটিস অ্যান্ড রাইটস নিয়ে সিটিজেনের আলোচনা করে এবং এই ডিউটিস অ্যান্ড রাইটসগুলো কিভাবে প্রিজার্ভ বা সংরক্ষণ করা হয় এবং নাগরিকের অধিকার এবং কর্তব্য রাষ্ট্রের নাগরিকের জন্য কেন অত্যাবশ্যক, সেগুলো নিয়ে আলোচনা করে এবং অধিকার এবং কর্তব্যের মধ্যে পার্থক্য কি, সেগুলো নিয়ে আলোচনা করে পৌরনীতি। এরপর যে প্রকৃতি পরিধিটি আমি দেখিয়েছি সেটি হচ্ছে মানবাধিকার। পৌরনীতি হচ্ছে মানুষের যেগুলো বেসিক্যালি যেগুলো ছাড়া মানুষ লাইফ লিড করতে পারে না এবং এই অধিকারগুলো মানুষের জন্য কেন অত্যাবশ্যক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য মানবাধিকারের গুরুত্ব কি এবং মানবাধিকার বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি, সেগুলো সম্পর্কে পৌরনীতিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এটি পৌরনীতির একটি অন্যতম প্রকৃতি এবং পরিধি। এরপর যে প্রকৃতি পরিধিটি নিয়ে আমি আলোচনা করেছি সেটি হচ্ছে জনমত। পৌরনীতিতে পাবলিক অপিনিয়ন বা জনমত কি, জনমত কিভাবে গঠিত হয় এবং জনমত গঠন কেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যাবশ্যক, সেটি নিয়েও আলোচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এর পাশাপাশি পৌরনীতি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করে, যেমন নির্বাচক মণ্ডলী কি, নির্বাচন কি, এগুলো নিয়ে আলোচনা করা হয় এবং নির্বাচক মণ্ডলী এবং নির্বাচনের মধ্যে ইন্টার রিলেশনশিপ বা আন্তঃসম্পর্কটা কি, সেটি নিয়ে আলোচনা করা হয় এবং পৌরনীতিতে আরও আলোচনা করা হয় যে সরকারের শ্রেণী বিভাগগুলো কি এবং কোন সরকারটি উত্তম, সেগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এগুলো হচ্ছে পৌরনীতির মুখ্য যে প্রকৃতি এবং পরিধি তাদের মধ্যে গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব যে পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তাটা কি, পৌরনীতি পাঠটা কেন একজন মানুষের জন্য বা রাষ্ট্রের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ কেন। প্রিয় শিক্ষার্থী, সিভিক্স জ্ঞান বিজ্ঞানের একটি প্রাচীন আলোচ্য বিষয় বা প্রাচীন পাঠ্য বিষয়। এই সিভিক্স পাঠ এর শুরু হয়েছিল প্রাচীন গ্রিসে এবং প্রাচীন গ্রিস থেকে এখন এটি সারা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের একটি অন্যতম শাখা হিসাবে পরিচিতি পেয়েছে। এই সিভিক্স থেকেই জ্ঞান বিজ্ঞানের আরও অনেক ধারার আমরা সৃষ্টি দেখতে পাই, যেমন এই সিভিক্স বা যেটি এখন পলিটিক্যাল সায়েন্স নামে পরিচিত, এটি থেকেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ল, তারপরে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ,
পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ইন্টারন্যাশনাল পলিটিক্স, পলিটিক্যাল ইকোনমি, এরকম বিভিন্ন বা সোশিওলজি, এরকম বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রগুলোর সৃষ্টি হয়েছে এবং এই সিভিক্স থেকেই পর্যায়ক্রমে এই ধারাগুলোর সৃষ্টি হয়েছে, যেগুলো এখন ব্যক্তিক আচরণ নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রের কার্যকলাপ এবং নাগরিকের কার্যকলাপ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে যাচ্ছে। এখন এই সিভিক্স বা পলিটিক্যাল সায়েন্স জ্ঞান বিজ্ঞানের একটি অন্যতম ধারা। রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব কর্তব্য যেমন এখানে আলোচনা করা হয়, রাষ্ট্রের গঠন নিয়ে আলোচনা করা হয়, রাষ্ট্রগুলোকে আরও কীভাবে কার্যকর করে গড়ে তোলা যায় সেগুলো নিয়ে আলোচনা করা হয়, এবং নাগরিককে আরও রাষ্ট্রের সাথে কিভাবে বেশি সম্পৃক্ত করা যায় এবং রাষ্ট্রের আরও আধুনিক তত্ত্বগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। পাশাপাশি এখানে আলোচনা করা হয় সংবিধান নিয়ে এবং সংবিধানের প্রণয়নের পদ্ধতিগুলো নিয়ে, সংবিধানের শ্রেণীবিভাগ নিয়ে এবং একটি রাষ্ট্রের জন্য সংবিধান কেন অত্যাবশ্যক এগুলো নিয়ে যেমন আলোচনা করা হয়, পাশাপাশি আলোচনা করা হয় সরকার কি, সরকারের অঙ্গসমূহ নিয়ে আলোচনা করা হয় এবং সরকারের যে 3টি অঙ্গ আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ এগুলোর কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় এবং সরকার এর শ্রেণী বিভাগগুলো গণতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র, নিয়মতান্ত্রিক, প্রজাতন্ত্র, এগুলো বিভিন্ন বা নিয়মতান্ত্রিক, রাজতন্ত্র এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং সরকারের আধুনিক শ্রেণী বিভাগগুলো আরও কীভাবে উন্নত করা যায় এবং সরকারকে আরও কীভাবে স্ট্যাবল করা যায়। এভাবে রাষ্ট্রের সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণের জন্য পৌরনীতি পাঠের প্রয়োজন অবশ্যই দরকার। কেননা একজন সুনাগরিক হইতে গেলে যে বৈশিষ্ট্যগুলো দরকার এবং সুনাগরিক একটি রাষ্ট্রের জন্য কত গুরুত্বপূর্ণ এগুলো জানার জন্য পৌরনীতি পাঠের দরকার আছে। একজন সুনাগরিক সৃষ্টির জন্য যেমন পৌরনীতি পাঠের দরকার আছে, পাশাপাশি একজন দক্ষ প্রশাসক বা দক্ষ শাসক হওয়ার জন্য পৌরনীতি পাঠের দরকার আছে। এক্স্যাক্টলি বলতে গেলে রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের জন্যই পৌরনীতি পাঠের অবশ্যই গুরুত্বপূর্ণ। পৌরনীতি পাঠ ছাড়া রাষ্ট্রের যেমন সুনাগরিক হওয়া যায় না, রাষ্ট্রের তেমনিভাবে একজন যোগ্য অংশীও হওয়া যায় না। এ কারণে পৌরনীতি পাঠ ছাড়া এই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং জীবন ব্যবস্থা সম্পর্কে অনেক সময় সুষ্ঠু ধ্যান ধারণা পাওয়া যায় না। একজন ব্যক্তি যত বেশি সিভিক্স সম্পর্কে জ্ঞান রাখে সে তত বেশি কৌশলী হয়, সে তত বেশি ক্যালকুলেটিভ হয় এবং সে তত বেশি বাস্তববাদী হয়ে থাকে। বাস্তববাদিতা বা রিয়ালিজমের উৎপত্তিও কিন্তু এই পৌরনীতি থেকেই। এই রিয়ালিস্টিক চিন্তা চেতনাগুলো আমাদেরকে ক্যালকুলেটিভলি ভাবার চিন্তা চেতনাগুলো আমাদের মধ্যে গ্রো করে থাকে এই পৌরনীতি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তাগুলো বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। এর পরের দিনে আমরা সুশাসন নিয়ে আলোচনা করব এবং পৌরনীতি ও সুশাসনের মধ্যে যে ইন্টার রিলেশনশিপ সেটি নিয়েও আলোচনা করা হবে। আশা করি তোমরা আজকের যে আলোচ্য বিষয়টি সেটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। তারপরেও তোমরা তোমাদের পাঠ্যপুস্তক এবং এই লেকচারের সহায়তা নিয়ে বাসায় এই পৌরনীতি কি, পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা কি, পৌরনীতির প্রকৃতি এবং পরিধি এগুলো নিয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করবে এবং এটিকে সুন্দরভাবে রপ্ত করবে। কেননা এখান থেকে তোমাদের অনেক সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে এবং কম্পালসারিলি একটি প্রশ্ন কিন্তু তোমাদের এই অংশ থেকে থাকবেই। অতএব তোমরা ক্রিয়েটিভ সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিষয়টিকে আরও সুন্দরভাবে রপ্ত করবে। প্রিয় শিক্ষার্থী, সামনের ক্লাসে আমরা সুশাসন বা গুড গভর্নেন্স নিয়ে আলোচনা করব এবং সিভিক্স এবং গুড গভর্নেন্সের মধ্যে যে ইন্টার রিলেশনশিপটি কী এটি নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো সামনের ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদেই থাকো। আল্লাহ হাফেজ।